আজ স্রোতকে রান্না করতে হবে। রান্না করতে গিয়ে স্রোত দেখলো প্রয়োজনীয় অনেক দ্রব্যই নেই, তাকে দোকানে যেতে হবে। মেহেরাত ঘুমোচ্ছে বিধায় তাকে না ডেকেই স্রোত তাদের ভবনের সামনের দোকানটায় চলে যায়। এর মধ্যেই মেহেরাদের ঘুম থেকে লাফিয়ে উঠে হাঁপাতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তার প্রচণ্ড পানির তেষ্টা পায়। সে অনবরত স্রোতকে ডাকতে থাকে, কিন্তু স্রোত তো বাহিরে। বিছানার পাশের টি টেবিলটা খানিকটা দূরে হওয়ায় বিছানা থেকে নেমে পানির জগটা নিতে যায়। বিছানা থেকে নেমে পানির জগটা নিতে হয়। এক পর্যায়ে মেহেরাত নিজেই পানি নেওয়ার জন্য নামার চেষ্টা করে। ততক্ষণে স্রোত লিফটে উঠে গেছে। মেহেরাত ভাঙা পায়ে ভর দিতে গিয়ে মেঝেতে পড়ে যায়। স্রোত বলে চিৎকার করে ওঠে। স্রোত তখন সদর দরজা খুলছিল। মেহেরাদের চিৎকার শুনে সে দৌড়ে ঘরে গিয়ে দেখে মেহেরাদ মেঝেতে পড়ে আছে, পাশে পানির জগ ভাঙা। সে মেহেরাদকে ধরে বিছানায় শুয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বারবার জিজ্ঞেস করতে থাকে। আর সরি বলতে বলতে ফুপিয়ে ওঠে। সে বুঝতে পারেনি এত কম সময়ের মধ্যে মেহেরাদের ঘুম ভেঙে যাবে। অবাক করা বিষয় হলো, স্রোতের এতগুলো কথা বিপরীতে মেহেরাদ শুধু কাটকাট গলায় বলল, আমি ঠিক আছি, যাও এখান থেকে। স্রোত আবার কিছু বলতে নিলে সে চিৎকার করে বলে, যেতে বলেছি না তোমায়, যাও। স্রোত প্রতি উত্তরে কিছু না বলে চলে যায়। সে মেহেরাদের মনের অবস্থা বুঝতে পারে, তাই একা থাকতে দেয়। মেহেরাদের মাথায় শুধু ঘুরছে একটাই বিষয়, সামান্য পানির জন্যেও তার স্রোতের উপর নির্ভর করতে হচ্ছে। পানিটাও সে নিজে নিয়ে খেতে পারছে না। স্রোতের কতটা পরিশ্রম হচ্ছে প্রতিদিন, বিষয়টা মেহেরাদের মনে দাগ কাটে। হীনমন্যতায় ভুগতে থাকে সে। বারবার মাথায় আসে তার জন্য স্রোতের ক্যারিয়ারে প্রভাব পড়েছে। তার জন্য স্রোতের এত বছরের সাধনা, পরিশ্রম, স্বপ্ন সব পূরণ হতে গিয়েও হলো না। মাঝপথে সব বিসর্জন দিয়েছে। সব হয়েছে তার জন্য, সব দোষ তার। অন্যদিকে কান্নার চোটে সারা রাত ঘুমায় নাই মান্ধবী। সকালে সূর্যের আলো ফুটবার পর চোখ লেগেছে। আজ ভার্সিটিও যায়নি, ইচ্ছে করেনি। আজ না হয় একা বাসায় বসে দুঃখ বিলাস করুক। ফোনের কর্কশ ধ্বনিতে আলোড়িত হচ্ছে ঘরের প্রতিটি কোণা। সারা রাত কান্না করায় মাথা ধরে আছে, ঘুমে মগ্ন সে। কয়েকবার রিং বাজার পরে সে ধরফড়িয়ে উঠল। ঘুম ঘুম কণ্ঠেই ফোন রিসিভ করে সালাম দিল সে। তখনই ওই পাশ থেকে জাহানারা বেগম অস্থির কণ্ঠে আতঙ্কিত হয়ে বললেন, বান্ধবী, রায়হান অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। তুমি তাড়াতাড়ি পপুল হাসপাতালে চলে এসো। ঘুম উবে গেল। চেহারায় আধার নেমে এলো। ঘুমের কারণে নিষ্ক্রিয় মস্তিষ্ক আরও নিষ্ক্রিয় হয়ে গেল। মাথা যেন বুদ্ধিশূন্য হয়ে গেল। কোনো মতে বিছানা ছেড়ে নামলো সে। আবার মাথা ঘুরিয়ে পড়ে গেল। দেহ অসাড় হয়ে আসছে। কিন্তু তাকে যেতে হবে, মানুষটাকে দেখতে হবে। কালকে সব জানার পর থেকে ঘৃণা উবে গেছে। বরং নিজের খারাপ ব্যবহারে নিজে অনুতপ্ত। রায়হান অনেকবার তাকে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সে শুনেনি, সবসময় এড়িয়ে গেছে। হাসপাতালের কেবিনে প্রবেশ করতেই দেখল রায়হান বেডে হেলান দিয়ে বসে বসে প্লেট থেকে আঙ্গুর খাচ্ছে। মাথায় ছোট একটা ব্যান্ডেজ। তাকে দেখে মনেই হচ্ছে না তার অ্যাক্সিডেন্ট হয়েছে। বান্ধবীকে দেখে জাহানারা বেগম এগিয়ে গেলেন, বললেন, জ্বরের ঘোরে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর যা হওয়ার হলো, সামলাও তুমি। বলে বেরিয়ে গেলেন তিনি। বান্ধবী কিছু বলতে গিয়েও থেমে গেল। অবাকও হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কেউ এত আয়েশ করে আঙ্গুর খেতে পারে? চোট তো দেখা যাচ্ছে না। রায়হান বান্ধবীকে দেখলে তার মধ্য দিয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। অধর প্রসারিত হলো। মেয়েটা বাসার কাপড়েই চলে এসেছে। পায়ে বাসার স্যান্ডেল। চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো হলেও কয়েকদিক দিয়ে খুলে উঠছে। চোখগুলো ফোলা ফোলা। মেয়েটা কি কান্না করেছে? এত কিছু লক্ষ্য করেও সে আঙ্গুর খাওয়া থামালো না। আজ যেন পৃথিবীর সব আঙ্গুর সে শেষ করে ফেলবে। এত ভাল লাগছে তার আঙ্গুরগুলো। আয়েশি ভঙ্গিতে খেতেই আছে, আর মনে মনে ভাবছে মায়ের বুদ্ধি কাজে দিয়েছে। বান্ধবী ধীর পায়ে রায়হানের দিকে এগিয়ে গেল। শক্ত গলায় জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো? রায়হান বান্ধবীর দিকে না তাকিয়েই আঙ্গুর খেতে খেতে বলল, তোমাকে বলতে বাধ্য নই। আমাকে বলতে আপনি বাধ্য। কিরমিরিয়ে বলে বান্ধবী। এবার রায়হান তাকালো বান্ধবীর দিকে। ভ্রুকুচকিয়ে একটা আঙ্গুর টপ করে মুখে দিয়ে শুধালো, কেন, আমি কি তোমার বয়ফ্রেন্ড লাগি? তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও, তার খোঁজ খবর নাও। বান্ধবী করুণ চোখে তাকালো রায়হানের দিকে। নত মুখে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেজে খুঁড়তে খুঁড়তে ধীরে ধীরে বলল, আমার বয়ফ্রেন্ড নেই, ওটা আমার ডিপার্টমেন্ট সিনিয়র ছিল। আমি ওই দিন আপনাকে মিথ্যা বলেছিলাম। রায়হান চমৎকার হাসলো। এবার সে তার স্বাদের আঙ্গুরের প্লেটটা পাশে রেখে দিল।
বান্ধবী তখনও নিজের দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। রায়হানের ঠোঁটে দুর্বোধ্য হাসি। সে কিছু না বলেই বান্ধবীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা আক্রমণে বান্ধবী ধরফড়িয়ে উঠল। সে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সুঠাম দেহে পুরুষের কাছে থেকে ছাড়াতে ব্যর্থ সে। রায়হান বান্ধবীর দিকে ঝুঁকে ঘোর লাগা গাঢ় কণ্ঠে বলতে শুরু করলো। মেয়ে, তোমার একটা ছোট্ট মিথ্যার জন্য আমি 5 দিন জ্বরে শয্যাশায়ী ছিলাম। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বান্ধবী আঁতকে উঠল, ছলছল চোখে তাকালো রায়হানের দিকে। রায়হানের দৃষ্টিতে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেল। সেই চোখে প্রতীক্ষা, উন্মাদনা। বান্ধবী ঢোক গিলে বলল, এটা হসপিটাল, ছাড়ুন, যে কেউ চলে আসবে। রায়হান হাসল, দুর্বোধ্য হাসি, বলল, কেউ আসবে না মা, আসতে দিবে না কাউকে। মানে? অবাক হয়ে শুধালো বান্ধবী। মানে? আর একটু ঝুঁকে কানের কাছে ফিসফিসিয়ে বলতেই বান্ধবী শিউরে উঠল। তিত্তির করে কাঁপতে লাগলো তার চিকন অধর যুগল। রায়হানের নজর এড়ালো না। সে বান্ধবীর কোমর জড়িয়ে আরেকটু উঁচু করলো। বান্ধবী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আজ যেন তার অবাক হওয়ার দিন। যেই বিস্ময় আরও বেড়ে গেল যখন একজোড়া পুরুষালী ঠোঁট তার চিকন অধর যুগলে নিজের দাপট দেখাতে শুরু করলো। পৃথিবীতে সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বেই। এখন চারিদিকে ঘটা করে অন্ধকার তার রাজত্ব দেখাচ্ছে। দুপুরের পরে মেহেরাত স্রোতের সাথে কথা বলেনি। দুপুরের খাবার খাওয়ার সময় স্রোত কথা বলতে চাইলেও মেহেরাত তাকে একা থাকতে দিতে বলেছে। স্রোতও আর তাকে ঘাটায়নি। তারপর থেকে দরজার বাহির থেকেই মেহেরাদের উপর নজর রেখেছে। ইদানিং প্রচুর গরম পড়েছে। সারাদিনের পরিশ্রমে স্রোত গোসল করার সময় পায়নি, ইচ্ছে করেই যায়নি। যদি মেহেরাদের প্রয়োজন হয়, স্রোত রুম থেকে কাপড় নিয়ে চলে যায় পাশের রুমে। মেহেরাদ ঘর অন্ধকার করে হুইল চেয়ারে বসে আছে। ড্রিম লাইটের আবছা আলোতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মাথায় রক্ত চেপে যায় মেহেরাদের। সব মনে পড়তে থাকে, নিজেকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে ফুলদানিটা আয়নায় ছুঁড়ে মারে সে। ঝনঝন শব্দ করে ভেঙে যায় আয়নাটা। স্রোত সবে মাত্র গোসল করে বের হয়েছে। পাশের রুম থেকে গ্লাস ভাঙার শব্দ আর মেহেরাদের চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে নিজের রুমে যায়। আলো জ্বালিয়ে দেখতে পায় নিজের রুমের বিধ্বস্ত অবস্থা। সেসবে পাত্তা না দিয়ে সে মেহেরাতকে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টায় মেতে ওঠে। মেহেরাদের মাথাটা চেপে ধরে নিজের সাথে, তবুও শান্ত হচ্ছে না। পাগলা ষাঁড় খেপলে যেমনটা করে সেও এমনটা করছে। স্রোত বুঝতে পারলো সবটা ডিপ্রেশন থেকে করছে। স্রোত তাড়াতাড়ি করে তাকে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসায়। মেহেরাত বারবার এক কথাই বলছে, স্রোত ছাড়ো আমাকে, সব শেষ করে দিব, সব, নিজেকেও শেষ করে দিব। আমার জন্য তোমার স্বপ্নের বিসর্জন দিতে হয়েছে। সামান্য পানির জন্যেও আমার তোমাকে প্রয়োজন হচ্ছে। আমি ভুল করেছি তোমাকে নিজের সাথে জড়িয়ে, জোর করে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি চলে যাও স্রোত, তুমি চলে যাও। স্রোত মেহেরাদের মুখটা নিজের দুহাতের আঁচলে নিয়ে বলে, মেহরাত শান্ত হন, কিচ্ছু হয়নি, শান্ত হন। আর কয়েকদিন, তারপর আপনি ঠিক আগের মতো হয়ে যাবেন। স্রোতের চোখ দিয়ে অনবরত পানি গড়াচ্ছে। কোনোভাবেই শান্ত করতে পারছে না সে। কি করবে বুঝে উঠতে পারল না। মস্তিষ্ক অকেজো হয়ে আছে। সে একটা সাংঘাতিক কাজ করে বসলো। একটু বেশিই নির্লজ্জ হলো সে। মেহেরাতকে শান্ত করতে পুরুষালী ঠোঁটজোড়া দখল করে নিল। নিজের স্বামীকে শান্ত করতে এর থেকে অভিনব উপায় তার মাথায় আপাতত আর আসেনি। অনেকটা সময় পরে ছেড়ে দিল স্রোত। তার পদক্ষেপ সফল। মেহেরাদের মুখশ্রী নিজের হাতের আঁচলে নিয়ে বলল, কি হতো স্বপ্ন পূরণ করে, যেখানে আপনি না থাকলে আমার অস্তিত্বই বিলীন হয়ে যেত? মেহেরাদ টকটকে লাল চোখে চেয়ে রইল স্রোতস্বিনীর দিকে, কিছু বলল না। স্রোত আবার বলল, পরীক্ষা তো পরের বছরও দিতে পারবো মেহরাত, কিন্তু আপনাকে হারালে কোথা থেকে ফিরিয়ে আনতাম? এবার চুপ রইল মেহেরাদ। স্রোত এবার চিৎকার করে উঠল, চুপ করে আছেন কেন, বলুন, কথা বলুন মেহরাত। মেহেরাদ এবার নতমুখী হয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি সরি, এতগুলো সরি, কিন্তু আমার মাথায় এই ভাবনাগুলো আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মাথায় রক্ত চেপে যায়। আমি তোমাকে ভালোবাসি স্রোত। প্রতিনিয়ত তোমার ক্লান্ত চেহারা আমি সহ্য করতে পারি না। এই মানুষটাই নাকি একটু আগে খেপে গেছিল, এখন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিজের দোষ স্বীকার করছে। স্রোত স্মিত হাসল। মেহেরাদকে শুয়ে দিল। পাশে বসে দুষ্টুমি করে বলল, ক্লান্ত চেহারায় বুঝি আমাকে দেখতে বিশ্রী লাগে, তাই সহ্য করতে পারেন না? আরেকটা বিয়ে করবেন, সুন্দরী কাউকে? মেহেরাদ রাগে চোখে তাকালো, যেন এখনই চোখ থেকে আগুন বেরোবে, ভস্ম করে দেবে স্রোতকে। স্রোত দৃষ্টি দেখে শব্দ করে হেসে ফেলল। মেহেরাদকে জড়িয়ে ধরে বলল,
বিশ্রী হই, কালো হই, অন্ধ হই, যাই হই না কেন, একবার যখন আপনাকে মন দিয়ে ফেলে